মা গো মা, এত দেরি হবে কে জানতো। এই আনোয়ারকে বললাম একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে, তার গর্বের আসরে একবার শুরু হলে আর শেষই হতে চায় না। এখন যে আমাকে প্রাণ নিয়ে বাড়ি ফিরতে হবে, ওদের কি সে খেয়াল আছে? মতিহার গ্রামের এই রাস্তা দিয়ে যাতায়াত করতে লোকজন বড্ড ভয় পায়। রাতের বেলা তো বটেই, দিনের বেলাতেও কেউ বেশি প্রয়োজন না হলে দিকে আসতেই চায় না। লোকমুখে শোনা যায় এই রাস্তার শেষ মাথায় যে কলা বাগান রয়েছে সেখানে জিনেদের হাট বসে। আজ আনোয়ারের বাড়িতে বন্ধুরা সবাই মিলে আড্ডা দিতে গিয়ে জাহিদের বেশ দেরি হয়ে গেছে, তাই অগত্যা তাকে এই রাস্তা ধরেই এগোতে হচ্ছে। এটা ছাড়া যাওয়ার আর কোনো বিকল্প রাস্তা নেই। হে বিধাতা, রক্ষা করো, এত অল্প বয়সে প্রাণটা খোয়াতে চাই না। ও মা গো, দূর থেকে দেখেই কেমন গা চমচম করছে। হ্যাঁ, এখন আর এদিক ওদিক তাকানো যাবে না। হ্যাঁ, একবার এক দৌড়ে বাড়ি চলে যাব। চোখ নাক কান সব বন্ধ রাখতে হবে। হোঁচট খেয়ে পড়ে গেলেও যাব, তবু জিনেদের হাতে ধরা খেয়ে মরতে চাই না বাবা। মা গো মা, শেষ পর্যন্ত কিনা আমাকে জিনেই ধরে ফেললো। হে বিধাতা, রক্ষা করো, আমি আর কখনো এই রাস্তা দিয়ে যাব না। দরকার হলে দিনের বেলা যাবো, তবু রাতে আর না। এবারে যাত্রায় বাঁচিয়ে দাও গো। কিছুদিন পর গ্রামে এলো শহরের ছেলে আব্দুল। তার বন্ধু আনোয়ার তাকে তার বোনের বিয়েতে দাওয়াত দিয়েছে। আব্দুলের গ্রামে পৌঁছাতে বেশ রাত হয়ে গিয়েছিল বলে সে ওই কলা বাগানের রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল। বাপরে বাপ, পুরো গ্রাম কেমন শুনশান, আর এই রাস্তা ছাড়া দেখছি আর কোনো রাস্তাও নেই। কি করেছে মানুষ এখানে যাতায়াত করে? হাঁটতে হাঁটতে আব্দুল খেয়াল করল দূরে কলা বাগানের কাছে বেশ আলো জ্বলছে। সে ভাবল ওখানে হয়তো লোকজনদের সমাগম আছে। আরে বাহ, মানুষের খোঁজ করছিলাম আর সাথে সাথেই মানুষ চোখে পড়ে গেল। একেই বলে ভাগ্য। যাই, ওখানে গিয়ে নিশ্চয়ই কোনো না কোনো গাড়ি পেয়ে যাব। অতটা পথ তো আর এই লাগেজ নিয়ে হেঁটে যাওয়া যায় না। মা, এখানে দেখছি হাট বসেছে। এত রাতে আবার কোন গ্রামে হাট বসে? হ্যাঁ, যাই তো একজনকে গিয়ে জিজ্ঞাসা করি। ভাই শুনছেন? আমাকে ডাকতেছেন? লোকটি ঘুরে দাঁড়াতেই আব্দুলের মনে হলো লোকটির চেহারা একটা অস্বাভাবিকতা আছে। তার চোখ সাধারণ মানুষের মতো সাদা ধবধবে নয়, বরং কিছুটা লালচে। লোকটাকে দেখি কেমন অদ্ভুত লাগছে। কি হলো, আপনি কি আমাকে কিছু বলবেন? না মানে ভাই, আমি শহর থেকে এসেছি তো, তাই এই গ্রামের রাস্তাঘাট ভালো করে চিনি না। আমার বন্ধু আনোয়ারের বাড়ি যাব। আপনি যদি আমাকে একটু ঠিকানাটা জানিয়ে দিতেন অনেক উপকার হতো। আনোয়ার বলতে যার বোনের বিয়ে সামনে, তার কথা বলছেন? যাক, লোকটা তাহলে আনোয়ারকে চেনে। হ্যাঁ, আমি খাওয়া ভয় পাচ্ছিলাম। হ্যাঁ, তার কথাই বলছি। বেশ, তো আমার বাড়িও ওদিকেই, আপনি আমার সাথে চলুন। আপনি ওদিকেই যাচ্ছেন? তাহলে তো আমার বেশ উপকার হলো।
চলুন তাহলে। আব্দুল লোকটার সাথে হাঁটতে শুরু করলো। পুরো রাস্তা লোকটা কোনো কথা বলল না। আব্দুলের মনের ভিতর কেমন যেন একটা খচখচ করতে শুরু করলো। লোকটার সাথে একটু কথা বলতে হয়, এরকম ভাব গম্ভীর পরিবেশে হাঁটতেও তো কেমন গা ছমছম লাগছে। ভাই, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম মতিন, আমি এই গ্রামেরই ছেলে। ও আচ্ছা, আমার নাম আব্দুল। আনোয়ার আমার ছোটবেলার বন্ধু। আগে এই গ্রামেই থাকতাম, পরে জীবিকার জন্য শহরে চলে যাই। এত বছর পরে সে তার বোনের বিয়েতে আমাকে নিমন্ত্রণ করেছে, সেজন্যই গ্রামে আসা। দুজন আবারও নিস্তব্ধ হয়ে গেল। আব্দুলের ভিতর বেশ কৌতূহল কাজ করছিল এই জানার জন্য যে এত রাতে এই কলা বাগানের কাছে কিসের হাট বসেছে। একসময় আর থাকতে না পেরে সে জিজ্ঞাসা করেই ফেলল, আচ্ছা ভাই, কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। গ্রামে এত রাতে কিসের হাট বসেছিল? ওই হাট প্রতি রাতেই বসে। প্রতি রাতে হাট বসে? অত রাতে মানুষজন হাটে আসে কেনা বেচা করতে? মানুষ আসে কিনা জানি না, তবে জিন কিন্তু নিশ্চয়ই আসে। মানে কি যা যা বলছেন আপনি? যা তা বলছি না, সত্য বলছি। ওই হাটে আপনি যতজনকে কেনাবেচা করতে দেখেছেন সবাই জিন। তবে ওরা কখনো এটার ক্ষতি করে না, মানুষ শুধু শুধু ওদের ভয় পায়। কবে থেকে ওই হাটটি চলছে? আমি যখন এই গ্রামে ছিলাম তখন তো এরকম কোনো হাটের কথা শুনিনি। আপনি কখন কোন আমলে এই গ্রামে ছিলেন তা তো জানি না বাবা, তবে আজ থেকে প্রায় 12 বছর আগে এই হাটটা চালু হয়েছে। ও আচ্ছা, আমি এই গ্রাম ছেড়ে দিয়েছি প্রায় 15 বছর হচ্ছে। তা কি করে ঘটলো এমন ঘটনা? একদিন রাতে গ্রামের ওই রাস্তা দিয়ে যাতায়াতের সময় এক মানব সওদাগরের সাথে এক জিন সওদাগরের ভয়ঙ্কর ঝামেলা বাঁধে। জিন সওদাগর লোকটিকে মেরে ফেলতে চাইলে লোকটি তখন তার প্রাণ ভিক্ষা চায়। জিন সওদাগর তাকে শর্ত দিয়েছিল প্রাণ ভিক্ষা দিতে পারবে শুধুমাত্র যদি তাকে এই গ্রামে হাট বসানোর অনুমতি দেওয়া হয়। এই মর্মে মানব সওদাগর লোকটি তখন আর কোনো উপায় না পেয়ে জিন সওদাগরকে অনুমতি দিয়ে দেয়। এত বছর ধরে এই জিনেরা এখানে রাজত্ব করছে, অথচ কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি? এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। জিন জাতিকে এতটা হিংস্র ভাবার কোনো কারণ নেই। লোভী মানব জাতি যেভাবে মানুষ ঠকিয়ে নিজেদের ব্যবসা বড় করে, জিনেরা তেমন নয়। মানুষের চাহিদা, অর্থনৈতিক অবস্থা সব কিছু বিবেচনা করেই তারা দাম নির্ধারণ করে এবং নিজেরা ব্যবসা করে। আপনার কি ধারণা জিনেরা ব্যবসা করে এই টাকা কোন খাতে খরচ করে? তারা তো মানুষের মতো ভাত মাংস খায় না। আপনি ভালো প্রশ্ন করেছেন। আসলে আমিও জানতে চাই জিনেরা টাকা পয়সা দিয়ে কোনে থাকি? তারা তো চাইলেই প্রকৃতি থেকে আলো বাতাস খেয়ে থাকতে পারি। হ্যাঁ, জিনেরা আলো বাতাসই খায়, কিন্তু যে টাকা তারা ব্যবসা থেকে উপার্জন করে সেই টাকা তারা বিভিন্ন অনাথ আশ্রম, এতিমখানা এসব জায়গায় পরিচয়হীনভাবে দান করে। আপনার তো দেখছি জিন নিয়ে বেশ ভালোই জানাশোনা আছে। আপনার ভয় করে না এত রাতে বেলা ওই হাটে যেতে? কথা বলতে বলতে আব্দুল কখন যে আনোয়ারের বাড়ির সামনে চলে এসেছে খেয়ালই করেনি। মতিন তাকে সেই বাড়ি দেখিয়ে বলল, আপনি আপনার গন্তব্যে চলে এসেছেন।
ওটাই আনোয়ারের বাড়ি। আমি তাহলে এখন চলি। আপনি আমার কথা উত্তর দিলেন না। নিজ জাতি গোষ্ঠীকে ভয় পাওয়ার কি আছে? কথাটা শুনে আব্দুলের মনের ভিতর ঝড় বয়ে গেল। সে নিজের কানকেই বিশ্বাস করতে পারল না। সে এতক্ষণ একটা জিনের সাথে গল্প করতে করতে এসেছে। মতিন আর কোনো কথা না বলে পিছনে ফিরে হাঁটতে হাঁটতে একসময় বাতাসের সাথে মিলিয়ে যায়। মতিপুর গ্রামের ওই কলাবাগানে জিনের হাট প্রতি রাতেই রমরমা চলে। মতিনও তার জাতি ভাইদের সাথে সেই হাটে বেচাকেনা করে। গ্রামের বড় বটগাছের নিচে প্রতিদিন ছোট করে একটি হাট বসলেও প্রতি সোমবার বড় করে হাট বসে। আর সেই হাটে মাছ বিক্রি করার জন্য বিক্রমকে বেশ কয়েক পদের মাছ ধরতে হয়। তার বিশ্বাস, বিভিন্ন পদের মাছ রাখলে অনেক বেশি ক্রেতাদের নজর কাড়া যায়। এই দিন আশেপাশের অনেক গ্রাম থেকে হাটে লোকজন আসে, তাই বিক্রমও এই নিয়ে অনেক আশাবাদী তার মাছ শহরে কোনো বাবুর কাছে বিক্রি হবে। আর ভাগ্যক্রমে আজকেই সেই দিন চলে এসেছে। এই যে দাদা, ইলিশ মাছ কত করে? আসুন বাবু আসুন, এই ইলিশ মাছ 700 টাকা কেজি। 700 টাকা? এ তো খুবই কম। এত লোকসান করে ব্যবসা করছো কেন? না বাবু, লোকসান করে ব্যবসা করছি না। সত্যি বলতে আমার লাভ হচ্ছে। তাছাড়া আমি যে পদ্ধতিতে মাছ ধরি, সেই পদ্ধতিতে মাছ ধরার পরে যদি বেশি দাম দিয়ে মাছ বিক্রি করে থাকি, তাহলে সেটা আমার ক্রেতাকে ঠকানো হয়ে যাবে। আহা, তোমার মতো করে যদি বাকি ব্যবসায়ীরাও ভাবতো, তাহলে তো আমাদের মতো চুন ও বটি ক্রেতাদের এত কষ্ট ভোগ করতে হতো না। নাও দাও দাও, এই 1 কেজি ইলিশ মাছ দাও। হ্যাঁ ঠিক আছে বাবু, দিচ্ছি। এই নাও তোমার মাছের দাম। আচ্ছা, আবহাওয়া অফিস থেকে তো শুনলাম এই বর্ষায় বেশ বৃষ্টির সম্ভাবনা আছে। এর মধ্যে তোমার মাছ বিক্রি করবে কি করে, তা পরিকল্পনা করে রেখেছ? সেই নিয়ে তো এখনো চিন্তা করিনি বাবু। তবে আপনাদের মতো যারা আমাদেরকে এসে শুধু আবহাওয়ার খবর দিতে পারছেন, অতটুকু শুনেই চুপচাপ থাকছি। কি করব, কিছুই তো করতে পারছি না। বর্ষাকালে মাছ অধিকাংশই নদী থেকে এদিক ওদিক চলে যায়। আমার এক ভাইপো আছে, সেও তোমার মতো মাছ ধরে বিক্রি করে, তবে অন্য গ্রামে থাকে। আমি ভাবছি কি, তোমরা দুজন মিলে যদি বর্ষাকালে সমৃদ্ধভাবে মাছ ধরে নিজেরা মাছ বিক্রি করতে পারো, তাহলে তো তোমাদের বেশ ভালোই উপার্জন হবে। ভাইপো কিছুটা ভীতু, বর্ষাকালে নদীর মাঝামাঝি গিয়ে মাছ ধরতে ভয় পায়। তুমি যদি ওর সাথে যাও, তাহলে হয়তো কিছুটা সাহস পাবে, আর তুমিও একজন সঙ্গী পাবে। ঠিক আছে বাবু, আমি কাল আপনার ভাইপোর সাথে দেখা করব। তিনি কোন গ্রামে থাকেন আর তার নাম কি সেটা আমাকে জানান। আমার ভাইবোর নাম রক্তিম, সে পাশের গ্রামে লক্ষ্মীপুরে থাকে। গ্রামে গিয়ে তুমি রক্তিম মাঝির খোঁজ করলেই সবাই তার ঠিকানা তোমাকে দেখিয়ে দেবে। ঠিক আছে, আমি তাহলে আসি আজ। জি ঠিক আছে বাবু। পরদিন বিক্রম তাদের পার্শ্ববর্তী গ্রাম লক্ষ্মীপুরে গেল। সেখানে কয়েকটি বাড়িতে রক্তিম মাঝির ঠিকানা জিজ্ঞাসা করলে তারা বিক্রমকে বাড়ি চিনিয়ে দেয়। বাড়িটির সামনে এসে দাঁড়াতেই বিক্রম দেখতে পায় একটা জীর্ণ শীর্ণ ছোটোখাটো কুটির। ওমা, এ তো দেখি একটা ভাঙাচোরা ছোট পরি থাকতে পারি। এখানে আবার কোনো মানুষ থাকে নাকি? গ্রামের লোকজন নিশ্চয়ই আমাকে সহজ সরল আর অন্য গ্রামের মানুষ ভেবে বোকা বানিয়েছে। যাই,
আবারও খুঁজতে থাকি। আগে মশাই কাকে চান? এ কি রে, এখানে দেখি আসলেই মানুষ থাকে। এটাই রক্তিম মাঝি নাকি? আগে বাবু, আমি পাশের গ্রাম মধুমতি থেকে এসেছি। আমার নাম বিক্রম। মহেন্দ্রবাবু তার ভাইপো রক্তিম মাঝির খোঁজে আমাকে এই গ্রামে আসতে বলেছেন। রক্তিম মাঝির বাড়ির খোঁজ করতেই সবাই আমাকে এই বাড়িটা দেখিয়ে দিয়েছেন। ও আচ্ছা, কাকাবু পাঠিয়েছেন আপনাকে? হ্যাঁ, বেশ বেশ, আমি রক্তিম মাঝি। আপনি তাহলে রক্তিম? আপনার বাড়ির এই এমন অবস্থা কেন? এমন একটা বাড়িতে থাকেন আপনি কি করে? গরিব মানুষ দাদা, কোনো মতে মাথার উপরে চাল তুলিয়ে রেখেছি। আর কি, মহেন্দ্র কাকাবাবু আমাকে নিয়ে বেশ চিন্তা করেন। সেই ছোটো থাকতে বাবা মাকে হারিয়েছিলাম। কাকাবাবু এরপর আমাকে বিভিন্ন জায়গায় কাজের ব্যবস্থা করে দিল। ভাগ্যের পরিহাসে কোনো জায়গাতে আমি টিকতে পারিনি। শেষ পর্যন্ত মাছ ধরেই নিজের জীবন চালাই। এতটুকু ঘরে আপনার থাকতে অসুবিধা হয় না? সত্যি বলতে দাদা, আমার কোনো অসুবিধা হয় না। তবে আমার স্ত্রী সন্তানের অসুবিধা হতো, তাই তারা আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমি বেশ আছি। আপনাদের অঞ্চলে তো তেমন একটা জেলেও নেই বলে আমি জানি। আপনিই একমাত্র আছেন। তাহলে তো আপনার আর্থিক অবস্থা এতটা শোচনীয় হবার কথা নয়। আসলে দাদা, আমি অত গভীর সমুদ্রে বা নদীতে গিয়ে মাছ ধরতে ভয় পাই। এই সব ভয়ের জন্যই তো আমার জীবনে উন্নতি হচ্ছেই না। আহারে, লোকটার কি কষ্ট! জীবন সংগ্রামে বারবার পিছিয়ে গেছে বলেই ঘর বাড়ি, বউ বাচ্চা সব কিছু হারিয়েছে। মহেন্দ্রবাবুর কথা মতো আমি ওনাকে নিশ্চয়ই সাহায্য করব। দাদা, আপনি চিন্তা করবেন না। এবার আপনার একটা ব্যবস্থা আমি করব। এবছর বর্ষায় আমি নিজেই আপনাকে আমার নৌকায় করে নিয়ে নদীর গভীরে গিয়ে মাছ ধরব। সত্যি বলছেন দাদা? হ্যাঁ দাদা, মহেন্দ্রবাবু আমাকে আপনার ব্যাপারে বলেছেন। তিনি আমাকে এজন্যই পাঠিয়েছেন যেন আমি অন্তত আপনাকে মাছ ধরার জন্য সাহায্য করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। বিধাতা আপনার মঙ্গল করুক। এরপর ঘোর বর্ষা শুরু হওয়ার পর একদিন বিক্রম রক্তিমকে নিয়ে নদীর গভীরে চলে গেল। সেখানে তারা দুজন মিলে বেশ বড় বড় কয়েক পদের মাছ ধরল, পাশাপাশি অনেকগুলো ছোট জাতের মাছও ধরল। নদী থেকে ঘাটে ফিরে আসার পর তারা হিসাব করে দেখল তাদের মোট 5 ঝাঁকা মাছ হয়েছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমরা দুজন মিলে এত মাছ ধরেছি দাদা। জানেন দাদা, আমি যখন একা মাছ ধরতে যাই তখন এক জায়গার বেশি মাছ পাই না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখান থেকে 2 জায়গা নিয়ে চলে যাচ্ছি। দাঁড়ান রক্তিমবাবু, 2 জায়গা না, আপনি এখান থেকে 3 জায়গা নিয়ে যান, ঠিক আছে? সে কি, 3 জায়গা আপনি আমাকে দিয়ে দিচ্ছেন? আপনি কি বিক্রি করবেন তাহলে? আমি 2 জায়গা মাছ নিয়ে অনায়াসে বিক্রি করে চালিয়ে দিতে পারবো মশাই। আপনি এই 3 জায়গা মাছ নিয়ে বিক্রি করে আপনার বাড়িটা আগে সারান, বৌদি আর আপনার সন্তানদের ফিরিয়ে আনুন। আপনাকে যে কী বলে ধন্যবাদ দিব দাদা, বুঝতেই পারছি না। ধন্যবাদ দিতে হবে না, জীবনটা গোছান, বিধাতা আপনার মঙ্গল করুক।
রক্তিম 3 ঝাঁকা মাছ নিয়ে সেখান থেকে চলে গেল। দুই সপ্তাহ পর বটগাছের নিচে বসা বড় মাছের হাটে হঠাৎ বিক্রম খেয়াল করলো রক্তিম এক কোণায় অনেকগুলো মাছ নিয়ে বসে আছে। সে রক্তিমকে দেখে তার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, আরে রক্তিম দাদা, আপনি? হ্যাঁ বিক্রম দাদা, চলে এলাম। এখান থেকে প্রতি সপ্তাহে এই হাটে বর্ষাকাল উপলক্ষে যেই মাছ হাট বসবে সেখানে মাছের ব্যবসা করব। শুনেছি এবছর শহর থেকে অনেক লোক আসবে মাছ কিনতে। বড় বড় খাবারের দোকানগুলোতে আমাদের মাছ চলে যাবে। তা তো অবশ্যই, কিন্তু ওই 3 ঝাঁকা মাছ দিয়ে তো আর পুরো সপ্তাহ চালাতে পারবেন না। না না, আমি গতকালকেই আবার নদীর গভীরে গিয়েছিলাম একা একা, সেখান থেকেই এতগুলো মাছ ধরে এনেছি। সত্যিই দাদা, আপনি একাই গিয়েছিলেন? হ্যাঁ দাদা, আপনি আমাকে যে সাহস জুগিয়েছেন এটা আমার সারা জীবন রয়ে যাবে। আপনার দেওয়া ওই 3 ঝাঁকা মাছ বিক্রি করে আমি আমার বাড়ি মেরামত করেছি, আমার স্ত্রী সন্তানদের বাড়িতে তুলেছি। এখন আর আমার কোনো অভাব নেই। আপনার কাছে আমি গোটা জীবনের জন্য ঋণী হয়ে রইলাম দাদা। এতে ঋণের কিছু নেই, আমি একটা মানুষ হয়ে আরেকটা মানুষের উপকার করেছি মাত্র, আর কি। ঠিক আছে দাদা, আপনি তাহলে বিক্রি বাট্টায় মন দিন, আমি তাহলে দোকানে গিয়ে বসি।